Hello my dear students, welcome to Clifford classes. গত ভিডিওতে আমরা উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল, এর গুরুত্ব। এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। তো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। 1855-56 খ্রিস্টাব্দ নাগাদ সাঁওতাল উপজাতি অত্যাচারী ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যা ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল নামে পরিচিত ছিল। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, সেই বিদ্রোহের কারণ আমরা আলোচনা করব। ঠিক আছে, রাজমহল থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যেসব নিষ্কর জঙ্গলমহলের উপর সাঁওতালরা অধিকার ভোগ করে আসছিল, একসময় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সেখানে জমিদারি প্রথা চালু হয় এবং জমিদারের কর্মচারীরা যথেচ্ছভাবে কী হয়, তাদের পবিত্র শাল বৃক্ষ ছেদন করে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে। তাদের দামিনিকো এলাকায় নবাগত জমিদার ও মহাজনদের অত্যাচার বাড়তে থাকে। এর ফলেই সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। এই বিদ্রোহের কারণগুলোই আমরা আজকে আলোচনা করব। তো প্রথম যে কারণ সেটা হলো কি না, প্রথম কারণ হলো কি রাজস্ব আরোপ। সরকার নিযুক্ত জমিদাররা সাঁওতাল জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপায়, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। 1793 খ্রিস্টাব্দে আমরা জানি লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে বাংলা, বিহার, উড়িষ্যায়। সেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কী হয় না, বাংলা, বিহার, উড়িষ্যায় অর্থাৎ বেঙ্গল প্রেসিডেন্সিতে কী হয়, জমিদারি প্রথার উদ্ভব হয় এবং নতুন নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। এই জমিদাররা কি করে না, সাঁওতালদের যে নিষ্কর জমি, তারা সেই জমিতে নতুন নতুন কর বসায় এবং সেই করের হার ছিল কি যথেষ্ট উচ্চ, এবং এই উচ্চ হারে কর সাঁওতালদের কি করে অসন্তোষের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তারা কি করে, এই জমিদাররা কি করেছিল, সেইখানকার পতিত জমি উদ্ধার করেছিল এবং সেই পতিত জমি উদ্ধার করে সেই জমিতে তারা উচ্চ হারে কর বসিয়েছিল, যেটা সাঁওতালদের বিরাগ ভাজনের কারণ হয়েছিল। তার ফলে এর ফলে কি মহাজনদের শোষণ। সুদখোর মহাজনরা 50 থেকে 500% সুদে ঋণ দিয়ে শোষণ করত। এখানে একটা বিষয় ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত যখন প্রবর্তিত হয় এবং সেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হতো না, নগদে রাজস্ব শোধ করতে হতো। সেই জমিদাররাও কি করতো, ইংরেজদেরকে শোধ করতো এবং সাধারণ যারা প্রজা ছিল তারা জমিদারকে শোধ করত। তা এই যে নগদে যে খাজনা পরিশোধ, সেই নগদ অর্থের প্রয়োজনে কী হতো না, গরিব সাঁওতালরা কী করতো না, সুদখোর মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতে, এবং সেই সুদের পরিমাণ কত ছিল, সেই সুদের পরিমাণ ছিল কত, 50 থেকে 500%। এবং এই মহাজনরা তাদেরকে এই সুদের ফাঁদে ফেলে রীতিমতো কী করতো, শোষণ করত। ব্যবসায়ীদের প্রতারণা। কেনারাম এবং বেচারাম নামক বাটকারা ব্যবহার করে সরল সাঁওতালদের ঠকাতো কারা, সাঁওতালরা। সাঁওতাল এলাকাতে যে সমস্ত বহিরাগত ব্যবসায়ী ছিল, যাদেরকে এরা কি বলতো, দিকু বলতো। অর্থাৎ শুধু ব্যবসায়ী না, ব্যবসায়ী, মহাজন, জমিদার, জোতদার, ইজারদার, যারা বাইরে থেকে এসেছিল, সাঁওতালরা তাদেরকে কি বলতো না, দিকু বলতো। দিকু মিন্স আউটসাইডার। এই দিকুদের কী হয়েছে, দিকুর ব্যবসায়ীরা কী করতো, এদের মধ্যে যারা ব্যবসায়ীরা ছিল তারা কী করতো না, সাঁওতালদের ঠকাতো এবং তারা কী করতো, কেনারাম এবং বেচারাম নামক দু ধরনের বাটকারা ব্যবহার করে ঠকাতো। কেনারাম ছিল কি না, সাঁওতালদের কাছ থেকে যখন কোনো জিনিস তারা কিনতো তখন কি তারা কেনারাম বাটকারা ব্যবহার করতো। এই বাটকারা ছিল কি না, যথেষ্ট ভারী। এই বাটকারা ব্যবহার করে তারা সাঁওতালদের কাছ থেকে কম দামে বেশি জিনিস কিনত। আবার যখন এরা সাঁওতালদের কাছে কোনো জিনিস বিক্রি করত, তখন বাটকারা ছিল কি বেচারাম। এই বাটকারা ছিল হালকা। এই হালকা বাটকারায় সহজে কোনো জিনিস ওজন হয়ে যেত, যাতে সাঁওতালদেরকে কম জিনিস দিতে হতো। তো এই ধরনের বাটকারা ব্যবহার করে কি করতো, এই ব্যবসায়ীরা সরল সাঁওতালদের ঠকাতো। রেলপথ নির্মাণ। লর্ড ডালহৌসির আমলে আমরা জানি কি হয়েছে
না রেলপথ নির্মাণ করা হয় এবং সাঁওতাল শ্রমিকদের কম মজুরিতে এইখানে কী হতো, নিয়োগ করা হতো। সাঁওতাল যে সমস্ত মজুরা ছিল তাদেরকে রেল লাইন পাতার কাজে ব্যবহার করা হতো এবং তাদেরকে মজুরি কম দেওয়া হতো। শুধু মজুরি কম নয়, তাদের গরু, ছাগল, ভেড়া এ সমস্ত তারা কী করতো, এই রেল লাইনে যারা ঠিকাদার ছিল তারা লুটপাট করে নিয়ে যেত এবং সাঁওতাল রমণীদের সাঁওতাল যে সমস্ত মহিলারা ছিল সেই মহিলাদের তারা কী করতো, অসম্মান করতেও কিন্তু পিছপা হতো না। তো এটা হচ্ছে সাঁওতালদের অন্যতম অসন্তোষের কারণ ছিল যে এই সমস্ত ঠিকাদাররা, রেলের ঠিকাদাররা সাঁওতাল রমণীদের অপমান করত, ঠিক আছে, তাদের হ্যারাসমেন্ট করত এবং সেই সঙ্গে সাঁওতালরা তো কম মজুরি পেতই এবং তাদেরকে এর বিনিময়ে বেশি খাটতে হতো। মানে সামগ্রিকভাবে কী হতো, রেলপথ নির্মাণের ফলে সাঁওতালরা কী হতো, অত্যাচারিত হতো, তারা ঠকতো। যে কি সাঁওতাল আইন বাতিল, যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়, ইংরেজরা যখন আসে তখন কি হয়, ইংরেজরা তাদের মতো করে কি হয়, ইংরেজ আইন প্রবর্তন করে। বাংলার যে বড়লাট ছিল অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর, তিনি কী করেছিলেন, ছোটলাট ফ্রেডরিক হ্যালিডে, তার নির্দেশে সরকার সাঁওতালদের নিজস্ব আইন যে ছিল অর্থাৎ সাঁওতালদের যে প্রাকৃতিক আইন ছিল সেই আইন কি করে বাতিল করে ও তাদের যে বিচার পদ্ধতি সেটাও বাতিল করে কি করে না, ইংরেজ প্রবর্তিত যে আইন সেই আইন প্রবর্তন করে, যা সাঁওতালদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার ভারসাম্যকে নষ্ট করেছিল। খ্রিস্ট ধর্ম প্রচার, যখন ইউরোপীয়রা এদেশে আসে, শুধু ইংরেজ নয়, ইংরেজদের সাথে ইংরেজ ছাড়াও যে সমস্ত ইউরোপীয়রা এসেছিল অর্থাৎ ডাচ, ডেনমার্ক, ঠিক আছে, তারপরে পর্তুগিজ, ফরাসি, প্রত্যেকের সাথে কিন্তু কারা এসেছিল, খ্রিশ্চান মিশনারিরা এসেছিল এবং এই খ্রিশ্চান মিশনারিরা এই দেশে একদম সাধারণ গরিব মানুষের মধ্যে কি করত না, খ্রিস্ট ধর্ম অর্থাৎ খ্রিশ্চান ধর্ম প্রচার করত। এই খ্রিশ্চান ধর্ম প্রচার করতে গিয়ে অনেক সময় তারা বিভিন্ন রকম প্রলোভন দেখাতো। অনেক সময় কি হতো না, সাধারণ যে সমস্ত গরিব মানুষ, বিশেষ করে এই সমস্ত আদিবাসী মানুষরা যারা সাঁওতালরা, তারা অনেক সময় কী হতো না, অত্যাচারিত হতো, ঠিক আছে। তো খ্রিশ্চান মিশনারিরা কী করতো, সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত, যেটা অনেক সময় অনেক সাঁওতালরা কী হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কিন্তু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে বাধ্য হতো, ঠিক আছে। যেটা সাঁওতালদের যে আদি ধর্ম অর্থাৎ তাদের যে প্রকৃতি পূজার যে ধর্ম, সাঁওতালরা প্রকৃতি পূজা করে সাধারণত, তো তাদের যে পিউরিটি সেটা কিন্তু নষ্ট হয় এই খ্রিস্ট ধর্ম প্রচারের ফলে। নীল চাষ, বাংলায় আমরা পরবর্তী সময়ে পড়ব, নীল বিদ্রোহ পড়ব, কিন্তু এই নীল চাষ কারা, সাঁওতালরাও করতো। সাঁওতাল কৃষকরা কী হতো, নীল চাষে বাধ্য হতো এবং নীল চাষিরা যখন নীল চাষ করতো বা নীল চাষ যখন করতে তারা রাজি থাকতো না, তারা কীভাবে অত্যাচারিত হতো আমরা জানি। তাদেরকে নীলকুঠিতে ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে বেত মারা হতো, তাদেরকে সারাদিন চুন ঘরে বেঁধে রাখা হতো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, তাদের বাড়ির মেয়ে, ঠিক আছে, সন্তানকে তুলে আনা হতো। একটা প্রশ্ন আসে 2 নম্বরের, যে নীলকররা কীভাবে নীল চাষিদের ওপর অত্যাচার করত, এটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, তবে খানিকটা বলে দিলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু সাঁওতালরাও কিছু সাঁওতাল চাষিও নীল চাষ করতো এবং তারা কী করতো, নীলকরদের দ্বারা অত্যাচারিত হতো। বিদ্রোহ, তাহলে কারণগুলো আমরা আলোচনা করলাম, শুধুমাত্র 4 নম্বরের সাঁওতাল বিদ্রোহর কারণ আসে। প্রশ্ন এরকম আসতে পারে 4 নম্বরের, যে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, 4 নম্বর বা 5 নম্বর আসতে পারে। আবার যদি সামগ্রিকভাবে বড় প্রশ্ন আসে যে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, তাহলে কী হবে, আমরা সবগুলো মোটামুটি লিখব। এখানে বিদ্রোহ কী হয়েছিল, কারণটা আমরা দেখলাম। বিদ্রোহ কী দেখলাম, 1855 খ্রিস্টাব্দে 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়ে সিধু যাকে বলছে ও কানু অর্থাৎ কানহুর নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। তাই সিধু কানু ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। এছাড়াও কী ছিল, চাঁদ, ভৈরব, এরাও কি সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এবং কী বলেছিল না,
মহাজন কেনারাম ভগত ও দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্তকে তারা কী করেছিল না হত্যা করেছিল। ঠিক আছে, এই যে অত্যাচারী মহাজন এবং ইংরেজদের তাবেদার যে দারোগা, দিঘি থানার দারোগা, তাকে কী করেছিল এই মহেশলাল দত্তকে তারা হত্যা করে সাঁওতাল বিদ্রোহের দামামা বাজিয়ে দিয়েছিল। ঠিক আছে, বিদ্রোহ দমন, যাই হোক সাঁওতালরা মেনলি বিদ্রোহ করেছিল কি তীরধনুক নিয়ে, তীরধনুক নিয়ে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। এবং তীরধনুক তো আর ইংরেজদের বন্দুকের সঙ্গে পারবে না, তো বন্দুকের সঙ্গে তারা পারবে না। এবং এই সময় তারা কী করেছিল, তারা বহু নীলকুঠি, তারা রেল বাংলো, ঠিক আছে, অত্যাচারী জমিদার মহাজন এদেরকে হত্যা করলেও ঠিক আছে শেষ পর্যন্ত তারা কিন্তু পরাজিত হয়। ইংরেজ সৈন্য কী করেছিল না 23,000 বিদ্রোহীকে দমন করেছিল এবং সিধু কানু সহ অন্যান্য যে সমস্ত সাঁওতাল নেতারা ছিল, চাঁদ ভৈরব, তাদের ফাঁসি হয়েছিল, বহু বিদ্রোহীদের কারাদণ্ড হয়েছিল। এইভাবে করে সাঁওতাল গ্রামগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এইভাবে করে সাঁওতালরা চরম দমন নীতি গ্রহণ করে কী করেছিল না সাঁওতাল বিদ্রোহকে দমন করেছিল। সাঁওতাল বিদ্রোহ যদি আমরা গুরুত্ব বলি, সাঁওতাল বিদ্রোহ দমন করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু সাঁওতালদের যথেষ্ট গুরুত্ব আছে সাঁওতাল বিদ্রোহের। প্রথম কথা কি, সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলিকে নিয়ে সাঁওতাল পরগনা গঠন করা হয়েছিল। সাঁওতাল পরগনা গঠন করা হয়েছিল এবং সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং এই সাঁওতাল পরগনা যে অঞ্চল, সেখানে বহিরাগত যে মহাজন, সেই মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এবং সরকার কী করেছিল, এই মহাজনদের দেওয়া যে সুদের হার, সেই সুদের হারও নির্দিষ্ট করে দিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি 1857 সালের বিদ্রোহকে মহাবিদ্রোহকে যদি স্বাধীনতা সংগ্রাম বলে মনে করা হয়, তবে সাঁওতাল বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে এই পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহ। আজকের আমরা আলোচনা এখানে শেষ করছি। আমরা আরও একটি প্রশ্ন নিয়ে আসব, যেটা আগামী মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধন্যবাদ।